So in this class, I am going to talk about adjective and adverb in details. Okay. So first of all, we have to know the actual definition of adjective. You have to know that what is adjective. Here you can see adjectives qualify the noun, only noun and pronoun. It specifies the quality, number, and size of noun or pronoun. Simply, it describes noun or pronoun. অর্থাৎ যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মূলত কোয়ালিফাই করে বা মডিফাই করে। ফর এক্সাম্পল, নামিরা ইজ আ বিউটিফুল গার্ল। নামিরা একজন নামিরা একটা সুন্দরী মেয়ে। এই যে বাক্যটা আমি লিখলাম, এখানে এই বিউটিফুল শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এই গার্লকে মডিফাই করছে। হি হ্যাজ 3 রেড পেন্স। দেখেন তার 3টা লাল কলম আছে। হিটা একটা প্রোনাউন, এটা সাবজেক্ট। হ্যাজটা ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব বসে। আর এই পেনটা হচ্ছে আমার নাউন, অবজেক্ট। তার কি আছে? কলম আছে। এবার এই পেনকে মডিফাই করছে রেড শব্দটা। তার কলম আছে, তার লাল কলম আছে। তার লাল কলম আছে, তার 3টা লাল কলম আছে। এই থ্রি শব্দটাও ওই পেনকেই মডিফাই করছে। এই সেন্টেন্সে পরপর এই দুটো ওয়ার্ডই অ্যাডজেক্টিভ, থ্রিটাও অ্যাডজেক্টিভ, রেডটাও অ্যাডজেক্টিভ। কাকে মডিফাই করছে? পেনকে। তাহলে হি প্রোনাউন, হ্যাজ ভার্ব, থ্রি এটা অ্যাডজেক্টিভ, রেড এটাও অ্যাডজেক্টিভ, পেন এটা নাউন। সাফি ইজ ইল, সাফি অসুস্থ, সাফির একটা অবস্থা বোঝাচ্ছে, সেই ইল শব্দটাও আমার অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি হি ইজ হ্যাপি, সে খুশি, এই হ্যাপি শব্দটা কি? একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এরপর দেখেন এখানে ডিগ্রি আছে, এটা নিয়ে আমি এখন আলোচনা করবো না, ডিগ্রির উপর ডিটেলস ক্লাস সেটা আমরা পরে দেখবো। গতকাল যারা গত ক্লাসে যারা ছিলেন, গত পরশুদিন, সেখানে আমি আপনাদের দেখিয়েছিলাম যে দেয়ার আর 8 কাইন্ডস অফ প্রোনাউন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টোটাল 9টা প্রোনাউন ছিল, বাট এই অ্যাডজেক্টিভ হচ্ছে টোটাল 7 প্রকার। এখানে একটু খেয়াল করেন, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা কোয়ালিটিভ অ্যাডজেক্টিভস, অথবা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার or নিউমেরিক অ্যাডজেক্টিভ, adjective of quantity or quantitative adjectives, demonstrative adjectives, positive adjective, interrogative adjective and distributive adjective। এই যে 7 প্রকার অ্যাডজেক্টিভ আছে, এগুলোকে আমার ডিটেলসে জানতে হবে। এই অ্যাডজেক্টিভের পার্টটা অত বেশি ইম্পর্টেন্ট না, এরা জাস্ট নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। সাবজেক্টে বা অবজেক্টে যে নাউন বা প্রোনাউন থাকে তাদেরকে বাড়িয়ে বলে। বাট সেই যে ওয়ার্ড গুলো আমার এখানে থাকে, সেই ওয়ার্ড গুলো সম্পর্কে একটু পরিচিত হতে হবে। এগুলো কোয়ালিটি হতে পারে, কোয়ান্টিটি হতে পারে, নিউমেরিক হতে পারে, ডেমনস্ট্রেটিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। এবং আমি যারা গত ক্লাসে ছিলেন, আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে আহ প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশনের সঙ্গে অ্যাডজেক্টিভের অনেকগুলো ক্লাসিফিকেশনের আমাদের মিল আছে, এবং এক্সাম্পল গুলো সেম। বাট সেটা বুঝবো কিভাবে, সেটা আমি ডিটেলসে বলছিলাম। যদি দেখেন সাবজেক্টের স্থানে আছে ওই ওয়ার্ড গুলো, তারপরে ভার্ব আছে, তাহলে সেটা আপনার প্রোনাউন। আর যদি দেখেন অন্য আরেকটা নাউনকে মডিফাই করছে ওয়ার্ড গুলো, তাহলে সেটা আপনার অ্যাডজেক্টিভ। সো এগুলো আপনারা একটু দেখবেন। আমার রেকর্ডেড ক্লাস আছে, যারা করতে পারেননি, আজকে প্রথম জয়েন করছেন, আমি পাঠিয়ে দিব। আর যারা আজকে দেখছেন এটা ভালোভাবে দেখেন। আমি আজকে মেইনলি দেখাবো যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্বের ব্যবহার, অ্যাডভার্ব দিয়ে প্র্যাকটিক্যাল সেন্টেন্স তৈরি করা। আমাদের মেইন পারপাস বা মেইন টপিক হচ্ছে আজকে অ্যাডভার্ব, মনে রাখেন। বাট এই অ্যাডজেক্টিভটা একটু একটু জেনে যেতে হবে, এটা কি স্কিপ করে এখানে যাওয়া যায় না। আগে এটা একটু বলি, তারপরে আমাদের মেইন টপিক হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট অফ স্পিচ, এইটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তো এটা আমরা একটু দেখে যাই, এটা স্কিপ করে যাওয়া যাবে না। সেটা হচ্ছে দেখেন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি মানে ধরন। হ্যাঁ, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে, যেমন নাইস, গুড, ব্যাড, বিউটিফুল, চার্মিং। দ্য ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ ইজ ইউজড টু এক্সপ্রেস দ্য কোয়ালিটিস অফ নাউন অর প্রোনাউন। ইট ইজ অলসো ইউজড ফর দ্য ডেসক্রিপশন অফ সামন অর সামথিং। হি টোল্ড মি অ্যাবাউট আ গ্রেট মোমেন্ট অফ হিজ লাইফ। সো হিয়ার গ্রেট ইজ দ্য ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। ডেসক্রিপটিভ মানে কি? বর্ণনামূলক। শি ইজ লুকিং গুড, ইউ আর আ ব্যাড বয়। মানে এই ডেসক্রিপটিভ মানে কি জানেন? এর মানে হচ্ছে, বা এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে হোয়াট সর্টস অফ, হোয়াট কাইন্ডস অফ, কোন ধরনের, কি রকমের জিনিসটা, এইটা বোঝায় আর কি। মানে অ্যাজ ইউজুয়াল, ইন জেনারেলি, আমরা অ্যাডজেক্টিভ বলতে যেটাকে চিনি বা যেটাকে বুঝি, সেইটাই মূলত ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। কি বললাম তো বলেন তো? অ্যাজ ইউজুয়াল বা ইন জেনারেলি আমরা অ্যাডজেক্টিভ বলতে যেটাকে চিনি বা যেটাকে জানি, সেটাই মূলত ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ গুড, ব্যাড, বিউটিফুল, চার্মিং, গ্রেট, এই ধরনের জিনিসটা কেমন, হোয়াট কাইন্ডস অফ। ইটস আ ভেরি সানশাইন ডে, এটা খুবই রৌদ্র উজ্জ্বল দিন। সানশাইন শব্দটা একটা অ্যাডজেক্টিভ। দিনটা কেমন, হোয়াট কাইন্ডস অফ, হোয়াট সর্টস অফ। সো দ্যাট ইজ কল্ড অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অথবা যেটা বললাম ইন জেনারেলি বা সাধারণত, অ্যাডজেক্টিভ বলতে যেটাকে আমরা বুঝি।
ভালো খারাপ এরকম। এরপর দেখেন অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভ, এগুলো একটু ভালোভাবে জানতে হবে। নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বোঝাতে নিউমেরিক অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। এই যে 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, দোজ আর নিউমেরিক অ্যাডজেক্টিভ। দ্য নিউমেরিক অ্যাডজেক্টিভ ইজ ইউজড টু এক্সপ্রেস দ্য নাম্বার অফ অর্ডার অফ নাউন অর প্রোনাউন। ফর এক্সাম্পল, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এই বয়কে মডিফাই করছে ফার্স্ট শব্দটা। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনকে মডিফাই করা। বয় শব্দটা কি? একটা নাউন, এটাকে মডিফাই করছে কে? ফার্স্ট। তাহলে সে ক্লাসের ফার্স্ট বয়। শি ক্যান ড্রিঙ্ক 2 কাপ অফ টি এট আ টাইম। সে একসাথে 2 কাপ চা খেতে পারে। কাপ অফ টি কে মডিফাই করছে টু শব্দটা। দ্য অনার অফ দ্য হাউস ডাজেন্ট রেন্ট দ্য রুম টু দ্য সিঙ্গেল। বাড়ির মালিক সিঙ্গেলদেরকে রুম ভাড়া দেয় না। তো এই সিঙ্গেল শব্দটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভ। ওকে, অর্থাৎ একটা সংখ্যা বোঝাবে। আমি আবারও বলছি, যারা গ্রামার শিখতে চান না, প্রত্যেকটা ক্লাসিফিকেশন থেকে ভোকাবুলারি গুলো জানতে হবে। যদি এই ভোকাবুলারি গুলো জানেন, যদি বুঝতে পারেন যে 7টা ক্লাসিফিকেশন আছে, একটা ক্লাসিফিকেশনে মনে করেন 6টা বা 7টা করে বা 8টা করে বা 10টা করে উদাহরণ আছে, তো 7 10 কে 70টা ওয়ার্ড হবে। এই 70টা ওয়ার্ড মনে রাখবেন অ্যাডজেক্টিভ, এবং এগুলো মোস্ট ইউজফুল অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডগুলো আমাদের ডে টু ডে লাইফ স্পিকিং বা রাইটিং এ প্রচুর পরিমাণে কাজে লাগবে। এবং এদের অবস্থানটা কোথায়, এদের ব্যবহারটা কোথায়? গতকাল যেভাবে প্রোনাউনের কথা বলছিলাম, সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পরে অবজেক্টের স্থানে সেগুলো বসে। আর এই যে অ্যাডজেক্টিভ যেটার কথা আমি বলছি, এই অ্যাডজেক্টিভ হচ্ছে ওই প্রোনাউন বা নাউন যদি থাকে তার আগে বা তার পরে বসে। অর্থাৎ ওই নাউন বা প্রোনাউনকে ইন্ডিকেট করতে, নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিতে মূলত এই ওয়ার্ড গুলো বসে। অর্থাৎ এই ওয়ার্ড গুলো যদি দেখেন, 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এরপরে অবশ্যই অবশ্যই একটা না একটা নাউন থাকবেই। এটা হচ্ছে মেইন কথা। তাহলে এটা হচ্ছে আমার নিউমেরিক অ্যাডজেক্টিভ। এরপর কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটার একটা পরিমাণ আছে, নট নিউমেরিক, কাউন্ট করা যায় না, গণনা করা যায় না, আনকাউন্টেবল। যেমন দেখেন, সাম, এনাফ, মেনি, লিটল, মাস, হোল, সাফিসিয়েন্ট, অল, নান, হাফ, মোর, those are the quantitative adjective, or you can say that adjective of quantity. The quantitative adjective is used to express or indicate the quantity of a noun or pronoun or something. For example, I have enough money. আমার পর্যাপ্ত টাকা আছে। The whole country is happy today. সারা দেশ আজ খুশি। এই মানি একটা নাউন, এই কান্ট্রি একটা নাউন। Give me some peanuts. Peanuts একটা নাউন, মানে বাদাম। এটাকে মডিফাই করছে সাম শব্দটা, আমাকে কিছু বাদাম দাও। অর্থাৎ কতটা, মানে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, জাস্ট একটা পরিমাণ। হ্যাঁ, দ্য হোল কান্ট্রি, হোল মানে কি? সারা দেশ আজ খুশি, সারা দেশ আজ খুশি। আই হ্যাভ এনাফ, মানে আমার পর্যাপ্ত টাকা আছে। এনাফ মানে পর্যাপ্ত, অর্থাৎ নির্দিষ্ট কোনো পরিমাণ বা কোনো অঙ্ক বলছে না, জাস্ট একটা কোয়ান্টিটি, একটা পরিমাণকে ইন্ডিকেট করছে। এনাফ, হোল, সাম, সাফিসিয়েন্ট। তাহলে আপনার লাগবে কি? এই ওয়ার্ড গুলো সম্পর্কে পরিচিত থাকা লাগবে, এই ওয়ার্ড গুলোর মিনিং জানা লাগবে, এবং বুঝতে হবে এই সাম, এনাফ, মেনি, লিটল, মাস, হোল, সাফিসিয়েন্ট, অল, নান, হাফ, মোর, those are most useful adjective, and we use that kinds of adjective before the noun or pronoun in our day-to-day sentences. এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। দিস, দ্যাট, দোজ আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, দিস বুক ইজ মাইন। এই বইটি আমার। এই দিসটা হচ্ছে এই বুককে মডিফাই করে, সো এটা একটা অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডগুলোর পরে অবশ্যই একটা নাউন থাকবে। যদি নাউন না থাকে তাহলে হয়ে যায় সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ হয় না। যেমন দেখেন, দ্যাট ইজ হিজ রুম, এটা তার রুম। এই দ্যাটের পরে ইজ আছে, অর্থাৎ এই দ্যাট কিন্তু অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করেনি ওইভাবে। এই জন্য এই দ্যাটটা কিন্তু একটা প্রোনাউন। বাট এই যে হিজ যেটা দেখছেন, এই ওয়ার্ডটা কিন্তু একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপর একটা নাউন আছে রুম, এটা এই রুমকে মডিফাই করছে। গত ক্লাসে এটাকে আমি ডিটেলসে বলেছি আপনাদের। দিস নোটস শুড বি ফলোড, এই নোট শব্দটাকে মডিফাই করছে দিস শব্দটা। তার মানে এই দিজের পরেও কিন্তু একটা নোটস আছে, অর্থাৎ একটা নাউন আছে। এই নোট গুলো ফলো করা উচিত। সো এটাও আমার অ্যাডজেক্টিভ। এরপর দেখেন পজিটিভ অ্যাডজেক্টিভ। এটা কি? বাক্যের মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝাতে পজিটিভ অ্যাডজেক্টিভের ব্যবহার করা হয়। মাই, হার, দেয়ার, আওর, ইউর,
those are possessive adjective. Possessives are used to show the position or belongingness in the sentence. Example, I have seen her cat. আমি তার বিড়ালটিকে দেখেছি। এটাও আমি বলছি আপনাদেরকে, এই যে মাই, আওয়ার, ইওর, দেয়ার, হার, এই যে ওয়ার্ড গুলো, এগুলোকে দেখলে আমরা মনে করি কি এগুলো প্রোনাউন, বাট এগুলো প্রোনাউন না। মনে রাখবেন প্রোনাউনটা কি, প্রোনাউনের ডেফিনেশন কি। প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ নাউন, অর্থাৎ প্রোনাউন নাউনের পরিবর্তে বসে। নাউন কোথায় বসে, একদম শুরুতে সাবজেক্টে বা ভার্বের পরে অবজেক্টে। কিন্তু এই যে ওয়ার্ড গুলো, এই যে মাই, হার, দেয়ার, আওয়ার, এগুলো শুরুতে শেষে বসে না, এগুলো সেন্টেন্সের মাঝামাঝি জায়গায় বসে। ইভেন অন্য একটা নাউনের পূর্বে বসে, একটা নাউনকে মডিফাই করে, একটা নাউনকে ইন্ডিকেট করে, একটা নাউনের মালিকানা বোঝায়। সেটাকেই বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। আই হ্যাভ সিন হার ক্যাট, আমি তার বিড়ালটিকে দেখেছি। হার ক্যাট একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন। দেয়ার হাউস ইজ ভেরি বিগ, দেয়ার হাউস এখানে মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড হচ্ছে হাউস, মেইন সাবজেক্ট হাউস। এই দেয়ারটা কি, একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ আওয়ার স্কুল পন্ড, আওয়ার স্কুল পন্ড, এই আওয়ার শব্দটা মূলত এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। এদের পরে আবারও বলছি নাউন থাকে, ঠিক আছে। এগুলো অ্যাডজেক্টিভ, মাই, হার, দেয়ার, আওয়ার, এগুলো প্রোনাউন না। প্রোনাউন কখনো অন্য আরেকটা নাউনকে মডিফাই করে না, প্রোনাউন মূলত নাউনের পরিবর্তে বসে। এরপর দেখেন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এটা কি, এটাও সেম, গত ক্লাসে এটার কথা বলছিলাম। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে। হোয়াট, হুইচ অ্যান্ড হুজ আর নোন অ্যাজ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, অ্যান্ড ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ modifies noun or pronouns and forms a question. For example, what kind of tree is it? এটা কোন ধরনের গাছ। which subject do you want to teach? তুমি কোন সাবজেক্টটা পড়াতে চাও। এই হোয়াট এর পরে কাইন্ড অফ ট্রি আছে, হুইচ এর পরে সাবজেক্ট আছে, হুজ রুম ইজ দিস, এটা কার রুম, এই হুজ এর পরে রুম আছে। তো যদি দেখেন এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলোর পরে আরেকটা নাউন আছে, তাহলে এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো হচ্ছে আপনার মূলত অ্যাডজেক্টিভ। কিন্তু যদি দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে ভার্ব আছে, অন্য কোনো নাউন নেই বা ওয়ার্ড নেই, তাহলে এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন এই যে হুজ রুম ইজ দিস, আমি তো এইভাবে একটা সেন্টেন্স বলি যে হুইচ হুইচ ইজ ইওর রুম, এর বাংলা অর্থটা হচ্ছে কোনটি তোমার রুম। এই হুইচ এর পরে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, ইজ আছে, ভার্ব আছে। তার মানে এই যে হুইচটা, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, নট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করে, অ্যাডজেক্টিভ কখন চিনবো আমরা, যখন সেই ওয়ার্ডটার পরে আরেকটা নাউন থাকবে। বাট প্রোনাউন যদি হয়, সেটা শুরুতে বসলে তারপরে ভার্ব বসে, সেটা সাবজেক্ট থাকে, আর লাস্টে বসলে ফুল স্টপ বা অন্য কিছু বসতে পারে, জিজ্ঞাসা চিহ্ন যাই বসুক না কেন, অন্য কোনো নাউনকে সেটা কখনো মডিফাই করে না। প্রোনাউন কখনো অন্য কোনো নাউনকে মডিফাই করে না, এটা করে অ্যাডজেক্টিভ। এরপর আসি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এটা কি, এটা লাস্ট। কোন গ্রুপের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, যেমন ইজ, এনি, এভরি, আইদার, নেইদার, those are distributive adjective. The distributive adjective is used to describe a specific member out of a group. Any of you can eat the apple. আপনাদের মধ্যে যে কেউ আপেলটি খেতে পারে। Each of the students will get money. প্রত্যেক ছাত্রই টাকা পাবে। Every man has to go outside for a job. প্রত্যেককে জবের জন্য বাইরে যেতে হবে। এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে মূলত ডিস্ট্রিবিউট করে। ডিস্ট্রিবিউট করে মানে কি জানেন, মূলত ভাগ করে, বিভক্ত করে। এই ওয়ার্ড গুলোর পরে কিন্তু আমার নাউন থাকে, যেমন এনি অফ ইউ, হ্যাঁ, ইচ অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ, এভরি ম্যান, সেই ইউ, ম্যান, স্টুডেন্টস, এগুলো কি নাউন বা প্রোনাউন। এদেরকে মডিফাই করতেছে কে, এনি, ইজ, এভরি। তো এই ধরনের নাউন অথবা প্রোনাউনকে যারা মডিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। বাট এই ওয়ার্ড গুলো কি করে, ভাগ করে ফেলে। এই ওয়ার্ড গুলোর পরে আহ নাউন যদি প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার হয়। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুলস বা নিয়ম। সো এখানে দেখেন এই যে আইদার অর, নাইদার নট, এগুলোর ব্যবহার জানেন দুইজন ব্যক্তির মধ্যে। যেমন মনে করেন আমি যদি বলি আহ মনে করেন আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, হি আইদার অর হিজ ব্রাদার অ্যাটেন্ডেড দ্য পার্টি, এর বাংলা অর্থটা কি জানেন, সে অথবা তার ভাই পার্টিতে উপস্থিত হয়েছিল।
উপস্থিত ছিল। বাট এই আইদারের জায়গায় আমি যদি বলি হি নেইদার অর হিজ ব্রাদার অ্যাটেন্ড দ্য পার্টি, যদি আমি নেইদার এর ব্যবহার করি, এর বাংলা অর্থটা সম্পূর্ণ নেগেটিভ হয়ে যায়। বাক্যে কোনো নট না বসালেও, বাক্য নেগেটিভ না হলেও এটা নেগেটিভ হয়ে যায়। যেমন হি নেইদার অর হিজ ব্রাদার অ্যাটেন্ডেড দ্য পার্টি, এর মানে হচ্ছে সে অথবা তার ভাই কেউই পার্টিতে অ্যাটেন্ড করেনি, উপস্থিত ছিল না। আর এই আইদার মানে দুইজনের একজন সেখানে গিয়েছিল, নেইদার নর মানে তারা তারা কেউ সেখানে উপস্থিত ছিল না বা জয়েন করেনি। সো এইভাবে এই ওয়ার্ড গুলোকে ইউজ করতে হয়। এই ওয়ার্ড গুলোকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে থাকি। এই ওয়ার্ড গুলোর ব্যবহার ফ্রি হ্যান্ড রাইটিং বা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনাদেরকে দেখাবো আমি, তখন আরো ডিটেলসে পাওয়া যাবে, আমরা তখন সেখানে ডিটেলস আলোচনা করব। তো অ্যাডজেক্টিভ খুবই ছোট একটা টপিক, এটা নিয়ে আলোচনা করার খুব বেশি কিছু নেই। অ্যাডজেক্টিভ মূলত এমন কিছু ওয়ার্ড যারা নাউনকে মডিফাই করে, বাট এদের কিছু চেহারা আছে যেটা আমাকে এই ক্লাসিফিকেশন থেকে চিনতে হবে, অর্থাৎ নাম্বারকে ইন্ডিকেট করছে, যেগুলোকে আমরা নিউমেরিক অ্যাডজেক্টিভ বলছি। অর্থাৎ এই জিনিসটা আপনাকে জানতে হবে। আপনার মেইন কাজটা হচ্ছে এক্সাম্পল গুলো নেওয়া। এই যে 1 2 3 4 5 সিঙ্গেল ডাবল ট্রিপল, সাম, এনাফ, মাস, লিটল, মেনি, ফিউ, আ ফিউ, দোজ আর দ্য অ্যাডজেক্টিভ, রাইট? দিস, দ্যাট, দোজ, দিস, মাই, আওয়ার, ইউর, দেয়ার, হু, হুজ, হট, whom, every, either, neither, nor, either, or, every, is, any। এই যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলো আপনাকে বুঝতে হবে। এই ওয়ার্ড গুলো কি অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এগুলো অ্যাডজেক্টিভ। তাহলে এদের কাজ কি? একটা সেন্টেন্সে নাউন অথবা প্রোনাউন ইন্ডিকেট করে, নাউন অথবা প্রোনাউন সম্পর্কে একটা ইনফরমেশন দেয়, নাউন অথবা প্রোনাউনকে নিয়ে কথা বলে। এটা হচ্ছে এদের কাজ। তো এটা নিয়ে আমরা আরো কথা বলবো। আমরা এবার একটু অ্যাডভার্বটা দেখবো। অ্যাডভার্বটা একটা ইম্পর্টেন্ট টপিক, একটার সাথে একটাকে কম্পেয়ার করতে হয়, না হলে এগোনো যাবে না। তো দেখেন অ্যাডভার্বটা কি, এটা ভালোভাবে বুঝতে গেলে এটা আমাকে জানতে হবে অ্যাডজেক্টিভের সঙ্গে। এখানে একটু খেয়াল করেন। ওকে, সো একটি বাক্যে যার অবদান বেশি না, বাড়তি অর্থ দিতে মাঝে মাঝে ব্যবহৃত হয়, তাকে অ্যাডভার্ব বলে। আবারও বলছি, কি বললাম? এক নম্বর কথা, একটি সেন্টেন্স বা একটি বাক্যে যার অবদান বেশি না, বাড়তি অর্থ দিতে মাঝে মাঝে ব্যবহৃত হয়, তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব শব্দটির উৎপত্তি অ্যাড প্লাস ভার্ব থেকে, অর্থাৎ ভার্বকে নিয়ে অতিরিক্ত তথ্য দেওয়াটাই অ্যাডভার্বের কাজ। তাহলে বলা যায় যে পার্ট অফ স্পিচ বাক্যে বসে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ও ভার্বকে বিশেষভাবে মডিফাই বা বিশেষায়িত করে, তাকে মূলত আমরা অ্যাডভার্ব বলি। মানে কথাটা বোঝেন, একটা সেন্টেন্সের মেইন পার্ট কিন্তু নাউন, প্রোনাউন এবং ভার্ব। নাউন বা প্রোনাউন সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে বসে, মাঝে ভার্ব বসে। এবার কি বললাম আমি, যে নাউন প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে মডিফাই করবে না। অ্যাডভার্ব কি করবে? অ্যাডভার্বের কাজ হচ্ছে মূলত ভার্বকে মডিফাই করা। অ্যাডভার্ব মূলত ভার্বকেই মডিফাই করে, ভার্বকে বাড়িয়ে বলাটাই হচ্ছে অ্যাডভার্বের কাজ। আগে এতটুকু আপনারা মনে রাখেন, ভার্বকে বাড়িয়ে কিছু বলাটাই হচ্ছে অ্যাডভার্বের কাজ। এখন দেখেন, অ্যাডভার্ব যখন ভার্বকে বাড়িয়ে বলছে, কিন্তু শুধু এই কাজটাই তারা করে না, তারা আরেকটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। ইভেন অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, একটা প্রেপোজিশনকে মডিফাই করতে পারে, একটা হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। এই অ্যাডভার্ব অনেক পাওয়ারফুল, এদের কাজ অনেক বেশি, বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ। সেইটা আমি আজকে এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এটা খুব ভালোভাবে দেখতে হবে আপনাদেরকে, কেয়ারফুলি জিনিসটাকে নিতে হবে। দেখেন, এই যেটা দেখাচ্ছি মনে রাখবেন, এইটা যদি ভালোভাবে আপনি না দেখেন তাহলে শিখতে পারবেন না। এই ক্লাসটার উপর ডিপেন্ড করে আমি পরবর্তীতে যতগুলো ক্লাস করব, সামনে যত জায়গায় যাব, এই ক্লাসের আলোচনা সব জায়গায় থাকবে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এটা আপনি ভেবে দেখেন, আপনাকে এটা ভালোভাবে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি কি বলছি খেয়াল করেন, যে তাহলে বলা যায় যে যে পার্ট অফ স্পিচ বাক্যে বসে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ও ভার্বকে বিশেষভাবে মডিফাই করে বা বিশেষায়িত করে, তাকে অ্যাডভার্ব বলে। ফর এক্সাম্পল, শি ইজ আ কমপ্লিটলি ট্যালেন্টেড গার্ল। সে সম্পূর্ণরূপে একটা মেধাবী মেয়ে। কি বললাম? শি ইজ আ কমপ্লিটলি ট্যালেন্টেড গার্ল, সে সম্পূর্ণরূপে একটা মেধাবী মেয়ে। এখন এই সেন্টেন্সের আহ এই সেন্টেন্সের এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই 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 বাক্যটাতে আপনার মেইন অংশ কতটুকু, জিস্ট কতটুকু, সেটাকে আপনাকে চিনতে হবে, সেটাকে আপনাকে জানতে হবে। শিটা কি? সাবজেক্ট। ইজটা কি? ভার্ব। গার্লটা কি? এটা আমার জাস্ট এক্সটেনশনের অংশ, একটা কমপ্লিমেন্ট। এখন ওই গার্লকে মডিফাই করছে ট্যালেন্টেড শব্দটা, যে সে মেয়ে,
সে সুন্দরী মেয়ে। গার্লকে কে মডিফাই করছে? ট্যালেন্টেড শব্দটা। এরপর ওই গার্লকে যে ট্যালেন্টেড শব্দটা মডিফাই করছে ওটাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি, যেহেতু নাউনকে মডিফাই করছে। কিন্তু ট্যালেন্টেড কে মডিফাই করছে কমপ্লিটলি শব্দটা, যে সে একটা মেয়ে, সে সম্পূর্ণরূপে মেধাবী মেয়ে, হি ইজ আ কমপ্লিটলি ট্যালেন্টেড গার্ল। তার মানে এই কমপ্লিটলি শব্দটা কিন্তু আমার একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব এখানে কি করছে? অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে। কাকে? ট্যালেন্টেড কে। ঠিক আছে, এবার দেখেন, হি রানস ভেরি ফাস্ট, কথাটা বোঝেন। সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে রান। রান মানে কি? দৌড়ানো। তাহলে হি রানস মানে কি? সে দৌড়ায়। এবার তার দৌড়ানোর ধরনটা কেমন? এখানে দৌড়ানো জিনিসটা কি? একটা ভার্ব, একটা অ্যাকশন, একটা কাজ। এখন এই কাজের ধরনটা কেমন? সে দৌড়ায়। সে কেমন দৌড়ায়? হি রানস ফাস্ট, বলছে সে দ্রুত দৌড়ায়। অর্থাৎ এই ফাস্ট শব্দটা একটা অ্যাডভার্ব। তার দৌড়ানোর ধরনটা কেমন? ফাস্ট। সে যে দ্রুত দৌড়ায়, সে খুব দ্রুত দৌড়ায়। হি রান ফাস্ট, হি রান ভেরি ফাস্ট। তো এখানে মূলত অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে। অর্থাৎ রানস কে মডিফাই করছে ফাস্ট শব্দটা। ফাস্ট শব্দটা একটা অ্যাডভার্ব যেটা ভার্বকে মডিফাই করে। আবার এই ফাস্ট কে মডিফাই করছে ভেরি শব্দটা, যে সে দৌড়ায়, সে সে দ্রুত দৌড়ায়, সে খুব দ্রুত দৌড়ায়। অর্থাৎ এইগুলোকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করে। এই জিনিসগুলো বুঝতে হয়। সেন্টেন্সে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের কানেকশন, কোন ওয়ার্ড কোন ওয়ার্ডকে কানেক্ট করে, এটা খুবই গুরুত্বপূর্ণ জানা। এরপর দেখেন, হি স্পিক্স ফ্লুয়েন্টলি, সে ফ্লুয়েন্টলি বলে। কিভাবে বলে? হাউ, ফ্লুয়েন্টলি, সাবলীল ভাবে। অর্থাৎ তার বলার ধরনটা কেমন? ফ্লুয়েন্টলি। এই যে ফ্লুয়েন্টলি যে কথাটা, এটা হচ্ছে আমাদের মূলত কি? এটা হচ্ছে আমাদের মূলত অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, কিভাবে ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করলে এটা পাওয়া যায়। এই যে বলা, স্পিক, এটা হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করছে। ভার্বের ধরনটা মানে বলার ধরনটা কেমন? ফ্লুয়েন্টলি। অর্থাৎ অ্যাডভার্বের কাজ কি? মেইনলি ভার্বকে বাড়িয়ে বলা, মেইনলি ভার্বকে মডিফাই করা, মেইনলি ভার্ব সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া। অ্যাডভার্বের অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন দেখেন এখানে দেওয়া আছে adverb of manner, time, place, frequency, degree, reason, order, assertion or negation. But আমাদের এতগুলো অ্যাডভার্ব লাগবে না। অ্যাডভার্ব বলতে আমাদের মূলত এই কয়টা শিখলে হবে। সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, টাইম, ম্যানার, রিজন অ্যান্ড ফ্রিকোয়েন্সি। এখন এইগুলোর ভিতরেও মেইনলি হচ্ছে এই তিনটা। অর্থাৎ এই তিনটা সব থেকে বেশি কাজে লাগে প্র্যাকটিক্যাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে। সেটা হচ্ছে ম্যানার, প্লেস এবং টাইম। অর্থাৎ দেখেন, প্রধানত তিন প্রকার অ্যাডভার্ব জানা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সেটা কি? এই খেয়াল করেন, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম। এই তিনটা সব থেকে ইম্পর্টেন্ট। যেমন দেখেন, ম্যানারটা কি, এই জায়গাটা মনোযোগ দিয়ে বলছেন। যে অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ কিভাবে বা কোন পদ্ধতিতে সম্পন্ন হবে সেটি বোঝায়, তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। সাধারণত হাউ মানে কিভাবে দ্বারা প্রশ্নের জবাবে যে উত্তরটা পাওয়া যায়, তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। শব্দের শেষে এলয় থাকে। মানে পৃথিবীতে যত ইংরেজি শব্দ দেখবেন, যদি এলয় যুক্ত শব্দ থাকে, মোস্ট অফ দ্য ওয়ার্ডই হচ্ছে এই অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব অফ ম্যানার। মানে এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি নাউনের সাথে এলয় হয় তাহলে অ্যাডজেক্টিভ হয়। যেমন ফ্রেন্ড, এই ফ্রেন্ড শব্দটা একটা নাউন। আমি যদি বলি হি ইজ ভেরি ফ্রেন্ডলি, হ্যাঁ, এই ফ্রেন্ডলি শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভের সঙ্গে যদি এলয় হয়, সেটাকে বলা হয় অ্যাডভার্ব। যেমন বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, আমি যদি বলি বিউটিফুলি, এটা অ্যাডভার্ব। হ্যাঁ, মানে কি বললাম? নাউনের সাথে এলয় হলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলয় হলে অ্যাডভার্ব। বাট মোস্ট অফ দ্য এলয় যুক্ত শব্দ এই অ্যাডভার্বই হয়ে থাকে, অ্যাডজেক্টিভ খুবই কম হয়। হ্যাঁ, দ্য মার্টার্স ফought ব্রেভলি, অর্থাৎ শহীদেরা সাহসের সাথে যুদ্ধ করেছিল। এই ব্রেভলি, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব অফ ম্যানার। হাউ, কিভাবে তারা কাজটা সম্পন্ন করেছিল, হাউ দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে ব্রেভলি। সো দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, সো এইভাবেই দেখেন, ব্যাডলি, কেয়ারলেসলি, ক্লোজলি, ডিলাইটফুলি, ইজিলি, কুইকলি, সেফলি, সিম্পলি, আর্জেন্টলি, অয়েজলি, রংলি, দোজ আর অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, এইগুলো কিভাবে পাওয়া যায় জানেন? কোনো বাক্যে ভার্বকে যদি হাউ দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে এই অ্যাডভার্ব অফ ম্যানারটা পাওয়া যায়। এছাড়া কিছু ব্যতিক্রম আছে, যেমন ফার্স্ট, হার্ড, ওয়েল। অর্থাৎ এই ওয়ার্ড গুলো অ্যাডভার্ব অফ ম্যানার, বাট এখানে এলয় থাকে না, এই জন্য বলছে কিছু ব্যতিক্রম। এগুলো অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ হাউ দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়, বাট এলয় থাকে না। মেইনলি অ্যাডভার্ব অফ ম্যানার বলতে এলয় যুক্ত শব্দগুলোকে বোঝায়। এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যে অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ সম্পন্ন হওয়ার টাইম বা সময় নির্দেশ করে,
তাকে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। when কখন দ্বারা প্রশ্নের জবাবে যে উত্তরটা পাওয়া যায় তাকেই মূলত অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। যেমন আফটার মানে পরে, আফটারওয়ার্ডস, এগো, অলরেডি, বিফোর, ডেইলি, আর্লি, লেট, lately, now, presently, seldom, today, yesterday. Those are adverb of time. Just it maintain a time, it mention a time. একটা টাইমকে ইন্ডিকেট করে বা মেনটেন করে, একটা সময়কে ইন্ডিকেট করে। হ্যাঁ, আফটার মানে পরে, আফটার ওয়ার্ডস মানে পরবর্তীতে। হ্যাঁ, এই ওয়ার্ড গুলো আর কি এখানে আছে। এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। প্লেসটা কি? যে অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ সম্পন্ন হওয়ার প্লেস বা স্থান নির্দেশ করে তাকে মূলত অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়। সাধারণত ওয়্যার অর্থাৎ কোথায় দ্বারা প্রশ্নের জবাবে যে উত্তরটা পাওয়া যায় তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। যেমন অ্যাব্রোড, আহেড, আওয়ে, ফার, হেন্স, হিয়ার, নিয়ার, হিটার, থিটার, অর্থাৎ একটা জায়গাকে ইন্ডিকেট করে। হিটার, থিটার মানে কি জানেন? এদিকে, ওদিকে, ইনল্যান্ড, লোকালি, নিয়ার বাই, ওভারহেড, ইউনিভার্সালি। এছাড়াও এই যে কিছু ওয়ার্ড, যে ওয়ার্ড গুলোকে আমরা খোলা চোখে প্রেপোজিশন হিসাবে জানি, অ্যাবভ, বিলো, ইন, ইনসাইড, অফ, আউট, আউটসাইড, এই ওয়ার্ড গুলো কিন্তু যখন কোনো নাউনের পূর্বে বসে না, নাউন বা প্রোনাউনের আগে যখন এগুলো থাকে না, তখন এগুলো কিন্তু অ্যাডভার্ব বলা হয়, অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ একটা জায়গাকে ইন্ডিকেট করে। এবং এই অ্যাডভার্ব গুলো একটা সার্টেইন অর্ডার মেনটেন করে, সেটা হচ্ছে ম্যানার, প্লেস, টাইম। অর্থাৎ একটা সেন্টেন্সে যখন অ্যাডভার্ব শুধু একটা ওয়ার্ডে হয় না, কিন্তু অ্যাডভার্ব কিন্তু অনেকগুলো ওয়ার্ডে হয়। অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেগুলো থাকে, এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো, কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেগুলো থাকে এগুলো কিন্তু দুই তিনটা ওয়ার্ড মিলে এক একটা ফ্রেজ তৈরি হয়। এখন এই জায়গাটা যদি একটু বুঝাই আপনাদেরকে, আমি বলি, এখানে একটা বাক্য আছে, দেখেন, এটা একটা অর্ডার মেনটেন করে, আগে ম্যানারটা বসাতে হবে, দেন প্লেস, দেন টাইম, তারপর রিজন। কি বলছে? সাবজেক্ট হচ্ছে হি, রিড, এটা আমার ভার্ব, একটা এস হবে। হি রিডস, সে পড়ে। এবার কি পড়ে? হোয়াট, হিজ লেসন। এই হোয়াটটা হচ্ছে একটা অবজেক্ট। হ্যাঁ, সে কি পড়ে? তার লেসন পড়ে, হি রিডস হিজ লেসন। এবার সে কখন পড়ে? 10টায় পড়ে, অ্যাট 10 AM। সো এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। হ্যাঁ, এবার সে যে 10টায় তার লেসন পড়ে, কোথায় বসে পড়ে? তার রুমে বসে পড়ে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। সে যে তার রুমে পড়ে, রুমে কিভাবে পড়ে? কেয়ারফুলি পড়ে, কেয়ারফুলি পড়ে, মনোযোগের সাথে সে পড়ে। সো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এখন এখানে আগে টাইম, তারপর প্লেস, তারপর ম্যানার, তাহলে এটা কি গ্রামাটিক্যালি কারেক্ট? না, এটা একটা ইনকারেক্ট সেন্টেন্স। এর কারেক্টটা কি? হি রিডস হিজ লেসন কেয়ারফুলি ইন হিজ রুম অ্যাট 10 AM। অর্থাৎ আগে ম্যানার, দেন প্লেস, তারপর টাইম, এরকম যদি অনেকগুলো অ্যাডভার্ব একটা সেন্টেন্সে বসে, তাহলে আমাকে কি করতে হবে? এই অর্ডারটা মেনটেন করতে হবে, ম্যানার, প্লেস, টাইম, তারপর রিজন, তারপর ফ্রিকোয়েন্সি বা ডিউরেশন, এগুলো তারপরে গিয়ে বসে। হ্যাঁ, যেমন তাহলে এখানে কোনটা কারেক্ট হবে? যে হুইচ ইজ কারেক্ট? হি অ্যাটেন্ডেড at 2 PM in his house gorgeously, that is the first one, and he attended gorgeously in his house at 2 PM। তাহলে এখানে কিন্তু সেকেন্ড যে সেন্টেন্সটা আছে এটা কারেক্ট। গর্জিয়াসলি, কিভাবে? সে জাঁকজমকপূর্ণ ভাবে উপস্থিত হয়েছিল তার বাড়িতে 2টার দিকে। অর্থাৎ এখানে আগে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম, টাইমটা শেষে আছে। তো এইটা হচ্ছে মূলত কারেক্ট। হ্যাঁ, যেটা আমি আপনাদেরকে, যারা আমার ফ্রি ক্লাস করেছিলেন, সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে যারা ছিলেন, ইভেন যারা ফার্স্ট ক্লাসেও ছিলেন, ইভেন যারা এই পেইড কোর্সের একদম ওরিয়েন্টেশন বা ইন্ট্রোডাকশন ক্লাসটাতে আপনারা যারা জয়েন করেছিলেন 19 তারিখে, আপনাদেরকে আমি এই বিষয়টা অনেকবার দেখিয়েছি। আমি আজকে লাস্ট বারের মতো দেখিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে জেনে যাবেন, ভালোভাবে শিখে যাবেন। এটা যদি আপনি একবার নিতে পারেন বা শিখতে পারেন, কারণ সেই ক্লাসগুলো তো সবাই ছিলেন না, যারা ছিলেন তারা আরো ভালোভাবে দেখেন, যারা ছিলেন না মনোযোগ দিয়ে দেখেন। এটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনার স্পিকিং এবং রাইটিং এর জায়গাটা অনেক ভালোভাবে ডেভেলপ হবে, অনেক ভালোভাবে ক্লিয়ার হবে। এবং এই টাস্কটা আপনাদের আগামী ক্লাসের জন্য থাকবে। আপনারা কিছু সেন্টেন্স এই জায়গাটাতে তৈরি করবেন। সেটা হচ্ছে বোঝার ট্রাই করেন। আপনাদের এর আগেও আমি যখন ক্লাস নিয়েছি, প্রত্যেকটা ক্লাসের শুরুতে একটা কথা বলতাম, সেটা হচ্ছে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস, ইংরেজিতে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়। সেই স্ট্রাকচারটা কি? ফার্স্ট অফ অল, for making any sentence we need a subject। আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন, and in the place of subject we have to put noun or pronoun। সাবজেক্টের জায়গায় বা সাবজেক্টের স্থানে নাউন অথবা প্রোনাউন বসাতে হয়। এই সাবজেক্টের পরেই ইংলিশে যে কোনো সেন্টেন্স বা যে কোনো বাক্য
তৈরি করতে গেলে আমাকে ভার্বকে ব্যবহার করতে হবে। ভার্ব, first of all, for making any sentence we need a subject. After the subject we have to use verb, then extension. In the place of extension you have to use some component of sentences like object or complement or adverbials। এই কথাটা আমি এর আগেও আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে এই সব ক্লাসে আমি বলি, এটা সবগুলো ক্লাসেই বলি যে ইংরেজিতে মেইনলি প্রধানত যে কোনো সেন্টেন্স বা যে কোনো বাক্য তৈরি করতে গেলে আপনার একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হবে। এই যে স্ট্রাকচারটা লিখলাম, মোস্ট অফ দ্য টাইম যে কোনো সেন্টেন্স আপনি লিখতে যান না কেন বা তৈরি করতে যান না কেন, যে কোনো সেন্টেন্স আপনি কোনো একটা রিডিং প্যাসেজে আপনি দেখেন না কেন, এই স্ট্রাকচার মেনটেন করেই সেটা গঠিত হয় বা তৈরি হয়ে থাকে। এখন এই স্ট্রাকচারের শুরুতে কি আছে? সাবজেক্ট, তারপরে ভার্ব। অর্থাৎ আমি আপনাদের একটা কথা বলছিলাম যে এই যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের ব্যবহার করে আমরা কিভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং ইংলিশ সেন্টেন্সে পরিণত করতে পারি। ছোট ছোট কথাকে আমরা যখন ইংলিশে স্পিকিং করি বা স্পোকেন ইংলিশ শিখি বা প্র্যাকটিস করি, ছোট ছোট কথা বলে থেমে যায়। হি রাইটস আ লেটার, শি রিডস আ বুক, উই প্লে ফুটবল, এই ধরনের কথা বলে থেমে যায়। একটা কথাকে আমরা লং করতে পারি না, বড় করতে পারি না, একটা বাক্যের ভিতরে আমরা এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না। তো সেটা আমরা কিভাবে আনতে পারবো, সেটা কিভাবে নিয়ে আসতে হবে, কিভাবে অনর্গল কথা বলতে পারবো, একটা কথাকে কিভাবে বড় করতে পারবো, কিভাবে লং করতে পারবো, কিভাবে একটা জায়গার ভিতরে অনেক বেশি তথ্য অ্যাড করতে পারবো। যেমন আমরা বলি হি রাইটস আ লেটার, হি ডাজন্ট রাইট আ লেটার, ডাজ হি রাইট আ লেটার, ডাজন্ট হি রাইট আ লেটার, হি উই প্লে ফুটবল, উই ডোন্ট প্লে ফুটবল, ডু উই প্লে ফুটবল, ডোন্ট উই প্লে ফুটবল, হি ওয়েন্ট টু স্কুল, হি ডিডন্ট গো টু স্কুল, ডিড হি গো টু স্কুল, ডিডন্ট হি গো টু স্কুল। এরকম করে আমরা ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিস করি। বাট আমরা কি এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবো? আমরা কি একটা সেন্টেন্সকে বড় করতে পারি না, লং করতে পারি না? একটা বাক্যের ভিতর কি আমরা এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না? অবশ্যই পারি। কিভাবে পারি? যদি আপনি এই স্ট্রাকচারটা মেনটেন করতে পারেন। যেমন কি বলছিলাম, এখানে 5টা স্টেপ ফলো করতে হবে। আপনি এখানে একটা হেডলাইন দেন যে হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স। যারা একদমই দুর্বল আছেন, ভালোভাবে দেখেন, যারা একদমই দুর্বল আছেন ভালোভাবে দেখেন, আপনারা পারবেন, নিতে পারবেন, বুঝতে পারবেন। এটা কঠিন কিছু না, খুবই সহজ একটা বিষয়। বাট একবার যদি শিখে যেতে পারেন, নিজের ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে, নিজের মতো করে ইংলিশে যে কোনো বাক্য আপনার মন মতো করে সাজাতে পারবেন, মন মতো করে তৈরি করতে পারবেন। সো প্রথমত আমাকে এখানে 5টা স্টেপ ফলো করতে হবে। এর ভিতরে স্টেপ নাম্বার ওয়ান, সেটা হচ্ছে উই নিড আ সাবজেক্ট। উই নিড আ সাবজেক্ট, অর্থাৎ আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন। ইংলিশে যে কোনো বড় বাক্য তৈরি করতে গেলে কি দরকার? আবার বলছি, উই নিড আ সাবজেক্ট। এই সাবজেক্টের জায়গায় কি বসতে পারে বা আমরা কি বসাবো? সাবজেক্ট বলতে আমরা কাকে বোঝাই? সাবজেক্ট মানেটা কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয় ইংলিশে, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে। সাবজেক্টের জায়গায় কোন পার্ট অফ স্পিচ বসে? যত একটা বাক্যে যতগুলো ওয়ার্ডই হোক না কেন, সবগুলো ওয়ার্ডেরই একটা নাম আছে। এখন শুরুতে থাকে সাবজেক্ট, সাবজেক্ট তো কোনো পার্ট অফ স্পিচের নাম না। অ্যাজ এ পার্ট অফ স্পিচ ওই জায়গাটাতে নাউন বা প্রোনাউন বসাতে হয়। অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট আই হতে পারে, মানে আমি, মানে একটা কথা যখন বলা হবে, একটা কাজ যখন করা হবে, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে। অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট আই হতে পারে, উই হতে পারে, আপনার ইউ হতে পারে, বা হি হতে পারে, বা শি হতে পারে, বা রহিম হতে পারে, বা করিম হতে পারে। এই ধরনের সার্টেন একটা সার্কেলের ভিতর সাবজেক্ট গুলো থাকে। সাবজেক্টের পরেই আমাদের স্টেপ নাম্বার টু, আমরা একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্ব লাগবে। ইউ নো দ্যাট ভার্ব ডিনোটস বিং, হ্যাভিং, অর ডুইং সামথিং। আই মিন, without verb you will not be able to make any kinds of English sentences. For making any sentence you must need a verb. Verb is the heartbeat of sentence. Okay, so verb জিনিসটা কি? ভার্ব হচ্ছে যেটা আহ একটা অ্যাকশন দেয়, একটা কাজ করা বোঝায়। হ্যাঁ, যেমন এই ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, গো মানে যাওয়া, রিড মানে পড়া, রাইট মানে লেখা, আর রাইট মানে চালানো, ড্র মানে আঁকা, স্পিক মানে বলা। এই যে ওয়ার্ড গুলো আমি লিখছি, কিক মানে দেওয়া, টেক মানে নেওয়া, এই যে ওয়ার্ড গুলো আমি লিখছি, এই প্রত্যেকটা ওয়ার্ড কি আমাদের ভার্ব না?
ভার্ব তো তো এই ভার্ব গুলো কিন্তু আবার ফর্ম থাকে, আমি এটা আপনাদের বলেছি একটা ভার্বের 5টা ফর্ম থাকে, সেই ফর্মের চেঞ্জ করতে হয় টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, কথার পরিবর্তনের জন্য, কালের পরিবর্তনের জন্য, যেটাকে আমরা স্পোকেন ইংলিশ বলি। আমরা ইংলিশ স্পিকিং করতে পারি না, টাইমের পরিবর্তনটা সঠিকভাবে করতে পারি না এই জন্য। তো সেটা আমি স্পোকেন ক্লাসে দেখাবো, যখন টেন্সের উপর ডিটেলসে ক্লাস নিব তখন দেখাবো। তো মেইনলি ভার্ব বলতে আমরা এই ধরনের ওয়ার্ড গুলোকেই কিন্তু চিনি বা বুঝি। হ্যাঁ, এখন দেখেন, এই যে ভার্ব গুলো আমি নিলাম, সাবজেক্টের পরে এগুলো বসাবো, ঠিক আছে, এরপরে কি একটা কমপ্লিট সেন্টেন্স করতে গেলে আমার ভার্বের পরে লাগবে হচ্ছে অবজেক্ট। সেই অবজেক্ট কিভাবে পাই আমরা জানেন? অবজেক্ট আমরা কিভাবে পেতে পারি এটা আমাদেরকে বুঝতে হবে। দেখেন, এই জায়গাটাতে আমাদের 3 নম্বর স্টেপ হচ্ছে আস্ক দা কোশ্চেন টু দা ভার্বস উইথ হোয়াট অ্যান্ড হুম ফর গেটিং অবজেক্ট। অর্থাৎ ভার্বকে যদি হোয়াট এবং হুম দিয়ে আপনি প্রশ্ন করেন তাহলে আপনি অবজেক্ট পাবেন। আর যখন একটা বাক্যে অবজেক্ট বসাতে পারবেন, আমার কথাগুলো বোঝেন কিভাবে একটা সেন্টেন্স তৈরি হয়, একটা সেন্টেন্স বা একটা বাক্যের কারেক্ট ওয়ার্ডারটা কি বুঝতে হবে এটা। ভার্বকে যদি হোয়াট এবং হুম মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন তাহলে আপনি অবজেক্ট পাবেন। আর একটা অবজেক্ট যদি আপনি পেয়ে যান, একটা অবজেক্ট যদি আপনি পেয়ে যান তাহলে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হয়ে যায়। এই অবজেক্ট মূলত 2 প্রকার, একটা হলো ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, অর্থাৎ ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। আর একটা হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট, ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করলে এই ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্টটাকে পাওয়া যায়। একটা সেন্টেন্সে 2টো অবজেক্টও থাকতে পারে, একটাও থাকতে পারে, তো সেটা আমরা পরে দেখবো। এরপর আমাদের মেইন যে স্টেপ সেটা হচ্ছে স্টেপ নাম্বার 4। এই জায়গাটায় আমাদের কি করতে হবে? এখানে দেখেন, again ask the question to the verbs with how, where, when and why। ভার্বকে যদি এই WH ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করেন তাহলে সেন্টেন্স বড় হতে থাকবে। এগুলো হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম। তাহলে সেন্টেন্সের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আসবে। আরেকটা হচ্ছে স্টেপ নাম্বার 5। এটা কি? এটা জাস্ট নাথিং, provide, PROVID, provide the অ্যান্সার। সো এইভাবে আপনি যদি এই 5টা স্টেপ ফলো করতে পারেন তাহলে যে কোনো ছোট বাক্যকে, যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারবেন। সেটা কিভাবে সম্ভব? ফর এক্সাম্পল, আমি একটা সাবজেক্ট নিলাম আই, কথাটা বুঝবেন। একটা সাবজেক্ট নিলাম কি? আই। এবার আমি একটা ভার্ব নিলাম ইট। ইট মানে কি? খাওয়া, আমি খাই। এবার অবজেক্টটা কি? আমি কি খাই? এই ভার্বকে যদি হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করেন তাহলে অবজেক্ট পাওয়া যাবে, আমি খাই, কি খাই? আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি বসাই দেন। একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব যদি পাশাপাশি বসাতে পারেন অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে, সিচুয়েশন অনুযায়ী সেটা হয়ে যায় বা পাওয়া যায়। তো আই ইট রাইস, সো দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। আমরা কিন্তু যখন ইংলিশে সেন্টেন্স তৈরি করি বা প্রাইমারি লেভেলে সেন্টেন্স প্র্যাকটিস করি এতটুকুই তৈরি করতে অভ্যস্ত বা এতটুকুই আমরা তৈরি করি। তো আমরা কি এতটুকুর ভিতর সীমাবদ্ধ থাকবো? এর থেকে কি একটা বাক্যকে বড় করতে পারবো না, লং করতে পারবো না? আমি যদি বলি উই, উই মানে কি? আমরা। এরপর একটা ভার্ব বসালাম প্লে, প্লে মানে খেলা, উই প্লে, আমরা খেলি, কি খেলি? আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, লুডো খেলেন, দাবা খেলেন, বসান, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে সাবজেক্ট আর ভার্ব বসাতে পারলে। বাট এইটাই কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। একটা সেন্টেন্স যদি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট হয়ে যায় বাক্যটা কমপ্লিট হয়ে যায়। আমি যদি বলি হি, এবার একটা ভার্ব নিলাম, এই ড্রাইভ মানে চালানো, এই ড্রাইভের পাস্ট ফর্ম মনে করেন ড্রো, হি ড্রো। এইটার বাংলা অর্থ কি? আমি ভার্বের ফর্মটাকে চেঞ্জ করতেই পারি আমার যদি চেঞ্জ করার দরকার হয়। সে চালিয়েছিল, কি চালিয়েছিল? হোয়াট, হি ড্রোভ এ কার, একটা গাড়ি চালিয়েছিল। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। তো আমরা একটা সেন্টেন্সকে কি এতটুকুর ভিতরেই রাখবো? আমি যদি বলি সি মানে সে, গিভ মানে যাওয়া, এর পাস্ট ফর্ম যদি বলি গেভ, সে দিয়েছিল, কি দিয়েছিল? কাকে দিয়েছিল? হ্যাঁ, সে আমাকে দিয়েছিল, শি গেভ মি, এটা একটা ইনডাইরেক্ট অবজেক্ট। হ্যাঁ, কি দিয়েছিল? আর রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। মানে এই লাস্টের যে বাক্যটা আমি লিখলাম এখানে 2টো অবজেক্ট, একটা ইনডাইরেক্ট এবং একটা ডাইরেক্ট। আর উপরের যে 3টা বাক্য, 3টাতেই শুধু ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট এখানে হয় না বা উত্তর ওইভাবে মেলে না। কাকে খায়, কাকে খেলে এরকম হয় না, কাকে চালায় এরকম হয় না, কি চালায়, কি খায়, কি খেলে। সো এগুলো হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, এই জন্য এগুলোকে ডাইরেক্ট অবজেক্ট বলে। বাট এই গেভ কে হোয়াট এবং হুম দুটো দিয়ে প্রশ্ন করা যায় যে সে
কি দিয়েছিল, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, গোলাপ দিয়েছিল। তো এখানে দুটো অবজেক্ট আছে। তো যাই হোক, এটা কমপ্লিট সেন্টেন্স। বাট আমরা যখন ইংলিশে কথা বলি বা ফ্রি হ্যান্ডে কোনো কিছু লেখার চেষ্টা করি, এতটুকু বলেই থেমে যাই, এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকি। আমরা একটা সেন্টেন্সকে লং করতে পারি না, বড় করতে পারি না। একটা সেন্টেন্স বা একটা বাক্যের ভিতরে আমরা এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না। সেটা কিভাবে আনতে হবে জানেন? এই অ্যাডভার্বের ব্যবহার করে। অর্থাৎ ভার্বকে যদি আপনি এই ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করেন, তাহলে আপনার বাক্য বড় হতে থাকবে। অর্থাৎ আমি ভাত খাই, কিভাবে খান আপনি ভাত? আমি খুব ধীরে সুস্থে ভাত খাই, খাওয়ার সময় খুব বেশি তাড়াহুড়া করি না। সো আই ক্যান সে দ্যাট আই ইট রাইস স্লোলি। এই যে স্লোলি যে শব্দটা লিখলাম, আমার কিন্তু বাক্যটা একটু বড় হলো। এবং এটাকে কি বলা হয়? সেন্টেন্সের ভিতরে একটা ইনফরমেশন নিয়ে আসলাম, এটা বলে অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ম্যানার, এলয় যুক্ত শব্দ। সে যে ভাত খায় বা আমি যে ভাত খাই, কোথায় বসে খাই, হোয়ার। আমি আমার রুমে বসে ভাত খাই, তাহলে আমি বলতে পারি যে অ্যাট মাই রুম। সো এটা কি আমার মানে ফ্রেজাল ওয়ার্ড হবে, ভিতর থেকে একটু প্রেপোজিশনের ব্যবহার জানতে হবে, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয় এগুলোকে। অ্যাট মাই রুম এটাকে একসঙ্গে বলে অ্যাডভার্ব অফ প্লেস। আমার বাক্যটা কিন্তু আরো একটু বড় হলো। আমি যে ভাত খাই আমার রুমে, কখন খাই, হোয়েন। আমি আমার রুমে দিনে 3বারই ভাত খাই, আমি 3বার ভাত খাই দিনে। সো আই ক্যান সে দ্যাট 3 times a day। আমি দিনে 3বার আমার রুমে বসে ভাত খাই স্লোলি। আপনি যে ভাত খান প্রতিদিন, কেন খান? আমার শরীরের শক্তি যোগানোর জন্য, শরীরটাকে ফিট রাখার জন্য। So I can say that I eat rice slowly at my room 3 times a day uh, to get energy in my body। অর্থাৎ আমার শরীরে শক্তি পেতে বা শক্তি পাওয়ার জন্য আমি ভাত খাই। তাহলে এই যে সেন্টেন্স গুলো, টু গেটের পরিবর্তে আমি কি বলেছিলাম আপনাদের যারা আগে দেখেছিলেন? ফর গেটিং এনার্জি, অর্থাৎ টু প্লাস বি অন ইকুয়াল টু ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখেন, আমরা যারা ইংলিশে ছোট ছোট সেন্টেন্স গুলো থেমে যাই, একটা বাক্যকে যারা বড় করতে পারি না, লং করতে পারি না, এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না, সেটা কিভাবে আনতে হবে? ভার্বকে কোশ্চেন করে, কি দিয়ে? ডাবল ইউএস ওয়ার্ড দিয়ে। প্রথমে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্টটা পাওয়া যায়, রাইস, এটা অবজেক্ট। এরপরে কি? হাউ দ্বারা প্রশ্ন করলে স্লোলিটা পাওয়া যাচ্ছে, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট মাই রুম এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, ভার্বকে ওয়্যার দ্বারা প্রশ্ন করে পাওয়া যাচ্ছে। 3 times a day এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, ভার্বকে হোয়েন দ্বারা প্রশ্ন করে পাওয়া যাচ্ছে। টু গেট অর ফর গেটিং এনার্জি ইন মাই বডি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, ভার্বকে হোয়াই দ্বারা প্রশ্ন করলে এটা পাওয়া যাচ্ছে। উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি, হাউ কিভাবে খেলি? আমরা পলাইটলি ফুটবল খেলি বা আমরা কুইকলি ফুটবল খেলি। আমরা খুবই দ্রুততার সাথে, ক্ষিপ্রতার সাথে খেলি। হ্যাঁ, অনেক দম, আমাদের কিলিয়ান এমবাপ্পের মতো দৌড়াই। আপনি বলতে পারেন উই প্লে ফুটবল ভেরি কুইকলি, উই প্লে ফুটবল ভেরি ফাস্ট। হ্যাঁ, ভেরি কুইকলি। এবার কোথায় আমরা ফুটবল খেলি? হোয়ার, প্লেসটাকে মেনশন করতে হবে যে ইন দ্য ফিল্ড। আমরা মাঠে ফুটবল খেলি, আমরা মাঠে ফুটবল খেলি। বা যদি নির্দিষ্ট কোনো জায়গারও নাম থাকে, সেটা আপনি মেনশন করতে পারেন। আমরা যে মাঠে ফুটবল খেলি, কখন খেলি? বিকাল বেলায় খেলি, অ্যাট আফটারনুন। এখানে সে অ্যাট আফটারনুন। আবার যদি দুইটা টাইমের মেনশন করা থাকে, তাহলে ছোট টাইমটাকে আগে বসাতে হয়। যেমন আমি যদি বলি বিকাল 4টায় ফুটবল খেলি, তাহলে এরকম সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসে, অ্যাট 4 PM এরকম লিখতে, অ্যাট 4 PM ইন দ্য আফটারনুন, এরকম কথাটাকে লেখা যায়। এবার আপনি যে বিকাল 4টায় মাঠে ফুটবল খেলেন খুবই দ্রুততার সাথে, গতিশীল অবস্থায়, এখন কেন ফুটবল খেলেন? ফুটবল খেলার পিছনে কারণটা কি, রিজনটা কি? এই রিজনটা হচ্ছে আমার শরীরটাকে ফিট রাখার জন্য বা শারীরিক ব্যায়াম করার জন্য আমি বলটা খেলি। তাহলে ইউ ক্যান সে দ্যাট টু টু অথবা আপনি এখানে বলতে পারেন যে ফর ডুইং, কি, টু ফিট মাই বডি অর ফর ফিটিং মাই বডি, অর ইউ ক্যান সে দ্যাট টু ডু অর ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। So, এই যে বাক্যটা, আমার বাক্যটা কতটুকু ছিল, ক্যান ইউ ইমাজিন ইট? আমার কিন্তু জাস্ট এই ফুটবল পর্যন্তই ছিল। আমরা যারা প্রাইমারি লেভেলে ইংলিশ শিখি, ইংরেজিতে সেন্টেন্স তৈরি করি, এতটুকু করতেই অভ্যস্ত। একটা সেন্টেন্স বা একটা বাক্যকে লং করতে পারি না, বড় করতে পারি না, একটা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না, তাহলে সেটা কিভাবে আনবো? এইভাবে ভার্বকে, ভার্ব কোনটাই? প্লে, এই ভার্বটাকে প্রশ্ন করব কি দিয়ে? অ্যাডভার্ব দিয়ে। অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব মানে কি? হাউ, হোয়ার, হোয়েন, হয়, এই ওয়ার্ড গুলো দিয়ে যদি ভার্বকে আমি কোশ্চেন করি, তাহলে আমার একটা সেন্টেন্স বা একটা বাক্য বড় হতে থাকবে। তাহলে উই প্লে ফুটবল ভেরি কুইকলি, ফুটবল শব্দটা অবজেক্ট, ভেরি কুইকলি ইজ আ অ্যাডভার্ব অফ ম্যানার হিয়ার। আফটার দ্যাট
in the field, it is called adverb of place. How can we get this one? We can get that kinds of phrasal word by asking the question to the verb, with where. Huh? Then at 4 p.m. in the afternoon, it is called adverb of time. Adverb of time. Adverb of time. To do or for doing physical exercise, it is called adverb of reason. How can we get it? Just we can get it by asking the question to the verb with why. Why do we play football? We do play football, or just sorry, we play football for doing physical exercise. Where do we play football? We play football in the field. We play football at 4 p.m. in the afternoon. But you have to remember that you should maintain the correct order of adverb, like manner, place, time, then reason. Very quickly is a manner, then place, then time, then reason. Okay, you have to maintain that kinds of order. And if you try to make another sentences by using new verb, if you ask the question to this verb with WH word, you will be able to make so many long English sentences. In this way, you have to ensure, you have to increase your creative power. English is a very straight language. Just you need some technique. If you use some technique, if you follow some strategy, I hope you will be able to expert and fluent in this language within very short time. Just you have to maintain the regularity in this class and you have to do this work. Here you can see, he drove a car. সে একটা গাড়ি চালিয়েছিল। এবার সে কিভাবে গাড়ি চালিয়েছিল? How did he drive a car? সে খুবই সতর্কতার সাথে গাড়ি চালিয়েছিল। For example, he drove a car very carefully. I can say that, right? Very carefully, very consciously. হ্যাঁ, এইভাবে আমরা কথাগুলোকে বলতে পারি। It is called adverb of manner. After that, where did he drive a car? He drove a car very carefully on, I can say, busy road. On busy road, ব্যস্ত রাস্তায় সে গাড়ি চালিয়েছিল। সে যে গাড়ি চালিয়েছিল, কখন চালিয়েছিল? ইন দা ইভিনিং। সে সন্ধ্যাবেলায়, ইন দা ইভিনিং, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালিয়েছিল। সে কেন গাড়ি চালিয়েছিল? টু আর্ন, অর আই ক্যান সে ফর আর্নিং মানি। সে টাকা উপার্জন করার জন্য সন্ধ্যাবেলায় খুবই কেয়ারফুলি রোডে গাড়ি চালিয়েছিল। সো সেন্টেন্সটা কিন্তু just এতটুকু, আমরা প্র্যাকটিস করি বা প্র্যাকটিস করতে অভ্যস্ত এতটুকুই। হি ড্রোভ এ কার, উই প্লে ফুটবল, আই ইট রাইস। বাট আমরা এক্সট্রা ইনফরমেশন সেখানে নিয়ে আসতে পারি, একটি সেন্টেন্সকে লং করতে পারি, একটা সিম্পল সেন্টেন্সকে অনেক বড় করতে পারি। কিভাবে? শুধুমাত্র অ্যাডভার্বের ব্যবহার করে। কিভাবে? ভার্বকে WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। এই যে ভেরি কেয়ারফুলি, এটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। অন বিজি রোড, এটাকে বলবো অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস ইন দ্য ইভিনিং, এটাকে বলবো অ্যাডভার্ব অফ টাইম। টু আর্ন মানি অর ফর আর্নিং মানি, এটাকে বলবো আমরা কি? অ্যাডভার্ব অফ রিজন। তাহলে she gave me a rose, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। হাউ did she give me? সে আমাকে একটা গোলাপ দিয়েছিল, খুবই খুবই ভদ্রতার সাথে সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। I can say that he gave me a rose politely. She gave me a rose. Here you can see, politely. She gave me a rose politely. কোথায় দিয়েছিল? সে পার্কে বসে আমাকে একটা গোলাপ দিয়েছিল। at park. at park. সে যে আমাকে পার্কে বসে একটা গোলাপ দিয়েছিল, কখন বা কবে দিয়েছিল? আমি যদি বলি গতকাল দিয়েছিল, yesterday. সে যে গতকাল আমাকে পার্কে একটা গোলাপ দিয়েছিল, কেন দিয়েছিল? why? রিজনটা কি? আমাকে প্রপোজ করার জন্য। টু প্রপোজ মি বা ফর প্রপোজিং মি, ঠিক আছে। সো এই যে সেন্টেন্সটা, আমার এই পলাইটলিটাকে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাট পার্কটা কি? অ্যাডভার্ব অফ প্লেস। yesterday শব্দটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব অফ টাইম। But to propose me, adverb of reason. So in this way, if you take another subject as well as another verb, you also will be able to make long English sentences. Just you have to ask the question to the verb, firstly what and whom. For getting object, if you get object, it will be very easy for taking different kinds of adverb. But if you don't get object, don't worry about that. You also can put adverb after the verb. Okay. um First of all, you have to ask the question with how. That is the first adverb. You have to maintain that order. Then where, then why, sorry, when and why.
ওকে, সো এটা আপনারা চেষ্টা করবেন, আমি আপনাদের কাছে পাঠিয়ে দিব। এটা দেওয়ার পরে নিজেরা নতুন কিছু সাবজেক্ট নেবেন এই জায়গা থেকে, রহিম, করিম, শি, নতুন কিছু ভার্ব নেবেন, ফর এক্সাম্পল ড্র, স্পিক, রাইট, রিড, গো, গিভ, অনেক ভার্ব আছে। এগুলো যদি আপনারা নিতে পারেন এবং আপনারা যদি এই আমি যেমন 4টা সেন্টেন্স করলাম, আপনারা যদি আর 4টা বা 5টা সেন্টেন্স নিজের মতো করে করেন, আমাকে দেখান, যে ভুলটা হবে আমি ধরাই দিব। আর যদি একবার করতে পারলে, একবার যদি আপনি শিখে নিতে পারেন, এটা সারা জীবন আপনার একটা মানে বড় একটা স্ট্র্যাটেজি, একটা কৌশল, একটা টেকনিক আপনার শেখা হয়ে যাবে। বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য, ইভেন স্পিকিং এর জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে, অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? কি বললাম? হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেড? বিষয়টা কি বুঝতে পেরেছেন Yes, 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 sir. sir. যেটা দেখালাম? হুম, Yes, sir. তাহলে এইটা আপনাদেরকে করতে হবে।